আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায় ঢাকা বোর্ড 2025 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা প্রথমে উদ্দীপকটা একটু পড়ি। বলতেছে ১ নাম্বার যে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে জনাব রোকন ও মাখন মিয়া অংশগ্রহণ করেন। কি? জনাব রোকন ও মাখন মিয়া অংশগ্রহণ করেন। জনাব রোকন প্রভাবশালী হয়, তার লোকজন মাখন মিয়াকে ভয়ভীতি প্রদর্শন করে। কি বলতেছে? জনাব রোকন প্রভাবশালী হয়, লোকজন মাখন মিয়াকে কি করে? ভয়ভীতি প্রদর্শন করেন। তার মানে বিপরীত লোকজনকে। তো বলতেছে অন্যদিকে জনাব সাইফুল একটি সুসংগঠিত নাগরিক সমষ্টির প্রতিনিধিত্ব করেন। তার সংগঠনের উদ্দেশ্য হলো বিভিন্ন কর্মসূচি প্রদান করে জনসমর্থন আদায়ের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা। তার মানে কি? এটা হচ্ছে কি তার একটা রাজনৈতিক দল আছে, ঠিক আছে? এখানে কি একটা রাজনৈতিক দলের সম্পর্কে বলতেছে। আচ্ছা, ক নম্বর প্রশ্ন হচ্ছে কি গণতন্ত্র বলতে কাকে, গণতন্ত্র কাকে বলে? খ নম্বর হচ্ছে কি নির্বাচনকে গণতন্ত্রের মৌলিক বিষয় বলা হয় কেন? এবং গ নম্বর কি বলতেছে যে জনাব সাইফুল যে সংগঠনের প্রতিনিধিত্ব করেন তার ব্যাখ্যা দাও। ঘ নম্বর যে নির্বাচনে জনাব রোকনের কার্যক্রমের কারণে যে শাস্তি হতে পারে তা হচ্ছে কি ব্যাখ্যা করতে বলতেছে। যে জনাব রোকন যে হচ্ছে কি যেভাবে ভয় ভীতি দেখাচ্ছে মানুষকে তার জন্য। আচ্ছা, গণতন্ত্র বলতে কি বলছে আমরা একটু দেখি। বলতেছে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার কি যে যে শাসন ব্যবস্থা জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী হয় তাই হচ্ছে কি অধিকারী, তাই গণতন্ত্র। কি? তাই গণতন্ত্র। আচ্ছা, এরপরে খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে নির্বাচনকে গণতন্ত্রের মৌলিক বিষয় বলা হয় কেন? কি? নির্বাচনকে গণতন্ত্রের মৌলিক বিষয় বলা হয় কেন? আচ্ছা দেখো, যে নির্বাচন ছাড়া কোনো ধরনের গণতন্ত্র কল্পনা করা যায় না। আচ্ছা, বলতেছে যে গণতন্ত্র মৌলিক বিষয় হলো কি নির্বাচন। কি? আমরা জানি গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে কি নির্বাচন। নির্বাচন ছাড়া প্রকৃত অর্থে গণতন্ত্রের অস্তিত্ব কল্পনাই করা যায় না, কারণ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট প্রদান করে তাদের মতামত অধিকার প্রয়োগ মানে কি প্রকাশ করে থাকে। দেখো, এই প্রক্রিয়ায় জনগণ নিজের বিবেচনায় সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধিকে কি নির্বাচিত করে। নির্বাচনের ফলে বৈধ কর্তৃপক্ষ গঠিত হয় এবং সেই কর্তৃপক্ষের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। তাই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং বৈধ সরকার গঠনের জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা হচ্ছে কি অপরিহার্য একটা জিনিস। আচ্ছা, এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখো, গ নম্বরে কি বলতেছে যে উদ্দীপকে জনাব সাইফুল যে সংগঠনের প্রতিনিধিত্ব করেন তা একটা হচ্ছে কি রাজনৈতিক সংগঠন। আচ্ছা, দেখলাম যে কি রাজনৈতিক দল একটা। দেখো, রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায় যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে তাকে হচ্ছে আমরা কি বলি যে রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল বলি। শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলের হচ্ছে কি অস্তিত্ব গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত। কি? যে দলটাকে হতে হবে শক্তিশালী এবং সুসংগঠিত। অধ্যাপক ফাইনাল কি বলেছেন দেখো, যে আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। আমরা জানি যে অধ্যাপক ফাইনাল এটা বলেছে যে আধুনিক দলের শাসন মূলত রাজনৈতিক দলের শাসন। দেখো, যে রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল হচ্ছে কি ক্ষমতা আসে তারপরে কি দেশ পরিচালনা করে। তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত কি রাজনৈতিক দলের শাসন। তো রাষ্ট্রে গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক বা সমাজতান্ত্রিক যে ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান থাকুক না কেন সব ক্ষেত্রে রাজনৈতিক দলের কি গুরুত্ব স্বীকৃত। সব ক্ষেত্রে কি রাজনৈতিক দলের গুরুত্ব হচ্ছে কি স্বীকৃত। আচ্ছা, বলতেছে যে উদ্দীপকে বর্ণিত জনাব সাইফুল একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। কি? রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। রাজনৈতিক দল হলো সাংবিধানিক উপায়ে জনসমর্থন অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা। কি? রাজনৈতিক দল হলো সাংবিধানিক উপায়ে জনসমর্থন অর্জনে করে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা। এই ধরনের সংগঠনে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার কি চেষ্টা করে। এটাকে আমরা বলছি কি রাজনৈতিক দল। সুতরাং জনাব সাইফুল যে সংগঠনের প্রতিনিধিত্ব করেন তা একটি হচ্ছে কি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, বলতেছে জনাব রোকন লোকজন নির্বাচন দেখো লোকজনের নির্বাচনে প্রতিনিধিত্ব প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শন করে যা নির্বাচন আচরণ বিধির পরিপন্থী। দেখো যে কি সে রোকন কি করছে যে তার বিপরীত যে প্রার্থী যে দলের লোকজনগুলো আছে তাদের কাছে ভয়ভীতি প্রদর্শন করতেছে। তো 1972 সাল অনুযায়ী নির্বাচনী অপরাধ ও এর দণ্ড নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, নির্বাচন আচরণ বিধির কিছু দণ্ড নির্ধারণ করা হয়েছে যে এই কাজগুলো করলে এমন এমন শাস্তি হতে পারে। বলতেছে যে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বাংলাদেশের নির্বাচনী
নির্বাচনী আচরণবিধি কি নিম্নরূপ। দেখো বলতেছে যে নির্বাচন সংক্রান্ত আইন কানুন ও বিধিবিধান অবশ্যই সকলকে মেনে চলতে হবে। কি বলতেছে, নির্বাচন সংক্রান্ত আইন কানুন ও বিধিবিধান অবশ্যই সকলকে কি মেনে চলতে হবে। নির্বাচনী প্রচারণায় সভা বা মিছিলে কেউ বাধা প্রদান করলে তার বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে। মনে করো হচ্ছে কি যে মিছিল করতে গেছো, কেউ বাধা প্রদান করছে, তারপর দেখি যে পুলিশের কর্তৃপক্ষের কাছে কি অভিযোগ করতে হবে। প্রার্থী নিজে এবং বা তার সমর্থকরা আইন নিজের হাতে তুলে নিয়ে কিছু করতে পারবে না। দেখো এখানে বলে দিচ্ছে আবার কি প্রার্থী নিজে বা সমর্থকরা আইন নিজের হাতে তুলে কোনো কিছু করতে পারবে না। এরপর বলতেছে রাজনৈতিক দল ও প্রার্থী সমান অধিকার কি করবে, ভোগ করবে। আচ্ছা, রাজনৈতিক দল ও প্রার্থী সমান অধিকার ভোগ করবে। আচ্ছা, নির্বাচনী অপরাধ ও এর দণ্ড। দেখো নির্বাচনী অপরাধ যদি কেউ করে থাকে দণ্ড কি কি আছে, বলতেছে নির্ধারিত নির্বাচনী ব্যয়ের বিধান লঙ্ঘন করা, ঘুষ গ্রহণ করা, বলতেছে নির্বাচনী প্রভাব খাটানো, জোর জবরদস্তি করে ভোট আদায় করা এবং ভোট দানের হচ্ছে কি বাধা সৃষ্টি করা, বেআইনি আচরণ করা, এগুলো হচ্ছে কি নির্বাচনী আচরণবিধি ও দণ্ড। তো কি এগুলো হচ্ছে করলে যে নির্বাচনী আচরণবিধি হচ্ছে কি লঙ্ঘন হয়। এরপর বলতেছে যে উপরিউক্ত যে কোনো অপরাধের জন্য জরিমানা সহ কি উপরিউক্ত যে কোনো অপরাধের জন্য জরিমানা সহ ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ 10 বছর এবং কমপক্ষে 2 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে। এই সকল নির্বাচন সংক্রান্ত অপরাধের জন্য উপযুক্ত কি আদালতে মামলা করা যায়, তবে নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন ব্যতীত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আদালতের মামলা করা যাবে না। কি বলতেছে যে তবে নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন ব্যতীত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কি নির্বাচনী যে প্রাপ্ত কর্মকর্তা আছে কর্মচারীদের বিরুদ্ধে কি কই আদালতে মামলা করা যাবে না। তো দেখো এর মাধ্যমে আমরা কি যে ঢাকা বোর্ড 2025 কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।